একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় উৎসব আজ। সোহরাওয়ার্দী উদ্যানে সব প্রস্তুতি সম্পন্ন। বন্ধ থাকবে শাহবাগ থেকে মৎস্য ভবন সড়কে যান চলাচল, আশপাশের অনেকগুলো সড়ক নিয়ন্ত্রিত। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনের বিকল্প নেই বলছেন বিএনপি নেতারা। আবারও সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের ৭০% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। জাতীয় নীতিমালা তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। চামড়া রপ্তানির বিশ্ববাজারে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। নীতি কাঠামোর পাশাপাশি পরিবর্তন দরকার মালিক পক্ষের মানসিকতায়, মত সংশ্লিষ্টদের। এবং খুলনা নগরীর সোনাডাঙ্গায় একটি বাসা থেকে জোড়া লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা পুলিশের। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহাসমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে মহাসমাবেশ। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী দিনে দল ও সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো তুলে ধরবেন, দেবেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও। সমাবেশকে সফল করতে মহানগরী সহ আশপাশের জেলা, এমনকি সারা দেশ থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, মহাসমাবেশে বিপুল জনসমাগম ঘটানোর পাশাপাশি জনস্রোত তৈরি করা হবে। গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি এবং দলটির নেতৃত্বে মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করায় ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে, দলের মধ্যে সমন্বয়হীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন না করায় করুণ পরিণতি অপেক্ষা করছে বিএনপির জন্য। গতকাল বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্য নেতারা একথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার সঙ্গে অসাম্প্রদায়িকতার বন্ধন টেকসই হয় না। গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গ, এবং সেটাই এখন হচ্ছে। কাউকে জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা চলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহাজোট সরকার। অন্যদিকে ঐক্যফ্রন্টের নিজেদেরই ঐক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। সংলাপ করার জন্য যে মিটিং ডেকেছে, সেখানে দেখতে পেলাম মির্জা ফখরুল সাহেব যায় নাই। বলে যে আরো যে 2জন আসার কথা ছিল, বলে সেটা জানি না। অর্থাৎ ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য নাই। একই অনুষ্ঠানে ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সঠিক নেতৃত্বের অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। জনগণের কাছে ক্ষমা চেয়ে সাম্প্রদায়িক শক্তিকে ত্যাগ করারও আহ্বান জানান তিনি। দুর্নীতিবাদদের বাদ দিয়ে সঠিক নেতৃত্ব যদি আনে, সে অস্ত্রধারী সেই খুনিদের বাদ দিয়ে যদি সঠিক নেতৃত্ব যদি আনে, আর ভুল পথ পরিহার করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে যদি তারা আসে, তাহলে হয়তো তারা শীত দ্বারা উদু করে দাঁড়াতে পারলেও পারতে পারে, আর না হয় তারা মুসলিম দিকের থেকেও খারাপ অবস্থা তাদের ভবিষ্যতে ভাগ্যে লেখা। দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এবং দেশ গড়ার পক্ষে মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। মহাসমাবেশ উপলক্ষে সকাল থেকে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে ডাইভারশন দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার রাশেদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়, উৎসবের দিন শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকের রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানবাহন। শনিবার ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে ডাইভারশন দেওয়া হবে। এই সড়কগুলো হলো বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখারপুল, গোলাপশাহ মাজার, 0 পয়েন্ট, কাকরেল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড। এছাড়াও অনুষ্ঠান স্থল এবং এর আশপাশে এলাকা দিয়ে ভারী ও হালকা যানবাহন চলাচল পরিহার করার জন্য বলা হয়েছে। অনুষ্ঠানে আগত ব্যক্তিদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘুরে দাঁড়াতে হলে বিএনপিকে পুনর্গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নেতারা। গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তারা বলেন, এই মুহূর্তে বিএনপিকে টিকিয়ে রাখতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। 30 তারিখের নির্বাচনে আওয়ামী লীগ নৈতিকভাবে পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 30 ডিসেম্বরের নির্বাচনে ভরাডুবির পর অনেকটা খোলামেলা ভাবেই এবার নিজেদের ভুলগুলো খুঁজতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে বিএনপির বর্তমান সংকট ও ভবিষ্যতের পরিকল্পনার কথা। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপিকে টিকিয়ে রাখতে হলে দরকার নতুন কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন। আমাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই নির্বাচনে যাওয়ার কারণে, এদেরকে পুনর্বাসন করতে হবে, এদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে, এদের দেখাশোনা করতে হবে। একই আলোচনা সভায় আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ত্যাগী নেতা কর্মীদের নেতৃত্ব ও ক্ষতিগ্রস্ত নেতাদের পুনর্বাসনই এখন সবচেয়ে বেশি জরুরি। একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে। তুলনামূলকভাবে ত্যাগী এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের জয় হলেও দলটি নৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। তারা নৈতিক দিয়ে পরাজিত হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে একেবারেই তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্ধুগণ, এই নির্বাচন একটা কাজ করেছে, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। নতুন পরিকল্পনার মধ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকেই এখন দলের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন বক্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বর্তমান সরকারকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার দেশের স্বাধীনতার উপর আঘাত করছে, তবে শিগগিরই এই অবস্থার অবসান হবে বলে দাবি করেন তিনি। গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ঢাকা ৬ আসনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। সারা দেশে মহা ডাকাতি হয়েছে, আজকে এটা শুনতে হয়েছে যে একজনও তো যেটা বলে নাই যে এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনুষ্ঠান করার ক্ষমতাও তাদের সাংবিধানিকভাবে নাই। তারা নিজে নির্বাচিত না, তারা রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোট অধিকার হাইজ্যাক করছে, অথবা এই দেশের স্বাধীনতার উপরে তারা আঘাত দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় থাকা জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর দীর্ঘ বিরতির পর আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে টানার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। সেই সাথে দাওয়াতি কার্যক্রম চালাতে জঙ্গি সংগঠনটি প্রস্তুত করছে বিশেষ লেকচার শিট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরীর বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ।
অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরির 2 সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরির সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরির এখন কৌশল পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়। কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি, আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গ সংগঠনগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত এক দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে এই জঙ্গি সংগঠনের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ে আরো থাকছে। চট্টগ্রামের AK খান এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের 8টি গুদামে আগুন, পুড়ে গেছে সব মালামাল। দাহ্য পদার্থ বেশি থাকায় বেগ পেতে হয় নিয়ন্ত্রণে। জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্তের 70% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। এছাড়া রাজধানীর মাত্র 3টি হাসপাতালে জরায়ু ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থাকায় আক্রান্তরাও পাচ্ছেন না প্রকৃত সেবা। তাই জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা সৃষ্টির পাশাপাশি ব্যাপকভাবে স্ক্রিনিং প্রোগ্রাম হাতে নিতে জাতীয় নীতিমালা তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে জাহেদা বেগম জেনেছেন জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন থেকে ভুগলেও পরিবারের কাছে গুরুত্ব পাননি। অবশেষে স্থানীয় একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে ধরা পড়ে তার জরায়ুর নানা সমস্যা। এই রোগীর আমরা জরায়ু ফেলেছি, 2 পাশে পেলভিক লিম্ফ নোডস এবং মাসিকের রাস্তার উপরের অংশ ফেলেছি, এবং এখন পেশেন্ট অনেকটা ঝুঁকিমুক্ত। আক্রান্তের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক নারী জনগোষ্ঠী। তাই দুর্গন্ধযুক্ত স্রাব ও যৌন মেলামেশাই, রক্তক্ষরণ নিয়ে অসংকোচ ও লক্ষণসমূহকে মাসিকের মেয়েরই সমস্যা মনে করে প্রায়শই ভুল করেন তারা। শেষ সময়ে লক্ষণ প্রকাশ পাওয়ায় প্রথম দিকে জানতেই পারেন না বেশিরভাগ ভুক্তভোগী। বাড়িতে বড় টিউমার হয়েছে, তখন আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে ধরা পড়েছে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। আপনারা মাঝে মাঝে ডাক্তারের কাছে গিয়ে জরায়ু পরীক্ষা করেন, যাতে কোনোদিন আমার মতো এরকম সমস্যা না হয়। গ্লোবোকেনের সবশেষ জরিপ অনুযায়ী ধরে নেওয়া হয় দেশে প্রতি বছর 8,000 নারী নতুন করে জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অপুষ্টি, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, ধূমপান, মাদক জাতীয় দ্রব্য সেবন কারণ হলেও বাল্যবিবাহকেই সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিপক্কতা আসা, এই আসার আগেই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এবং বিয়ে হওয়া মানে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, বাচ্চা হচ্ছে, জরায়ুর কোষগুলা এক ধরনের আক্রান্ত হচ্ছে, যেটাকে আলটিমেটলি কিছু পরিবর্তনের মধ্য দিয়ে জরায়ুমুখের ক্যান্সারের রূপ নিচ্ছে। আমাদের এখন প্রধান কাজ হলো বাল্য বিবাহের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের আগে আক্রান্তের অর্ধেক নারী মৃত্যুর শিকার হচ্ছেন। তাই জাতীয় নীতিমালার মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং ও আক্রান্তদের চিকিৎসার সহজ সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। রুগী আসে, আমরা তাদেরকে স্ক্রিনিং করি, কিন্তু ওটা না করে রুগীকে কল করে ইনভাইট করে এনে রেগুলার একটা ইন্টারভিউলে স্ক্রিনিং করতে হবে। এটা করলে কোনো মেয়ে স্ক্রিনিং থেকে বাদ যাবে না। আর একটা হচ্ছে 9 থেকে 14 বছরের মেয়েদেরকে ভ্যাকসিন দেওয়া। অনেকেই জানেন না দেশের জেলা উপজেলার প্রায় 400 সেন্টারে বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সকল নারীকে স্থানীয় ক্যান্সার নির্ণয় সেন্টারে জরায়ু পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় কোম্পানির ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত করা হয়েছে এবারের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি। গতকাল দুপুরে কিশোরগঞ্জে ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান কথা জানান। তদন্ত কমিটির পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যাপসুলের মান খারাপ প্রমাণ হলে তা শিশুদের
খাওয়ানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বড় কোনো দুর্ঘটনার আগে বিষয়টি নজরে আসাকে ইতিবাচক বললেও পুরো ঘটনা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় কর্মসূচির ঠিক 2 দিন আগে বন্ধ করা হয় এবারের ভিটামিন A+ ক্যাম্পেইন। এরপরে নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে নমুনা পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান। ক্যাপসুলের গায়ে ক্যাপসুল লেগে থাকারও প্রমাণ পান তিনি। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী জানান, মামলা করে ভারতীয় অখ্যাত কোম্পানির এই ভিটামিন কিনতে বাধ্য করা হয়েছিল। মামলা করে ওরা ওষুধ দিতে বাধ্য করেছে। লালটা যারা ইন্ডিয়ান কোম্পানি দিয়েছে এটাই সমস্যা, নীলটা আমাদের দেশের কোম্পানি, যে নামই হোক না কেন, এবং ওটা যে কোনো সমস্যা নাই সেটাও আপনারা সচক্ষে দেখলেন, আমরা সবাই দেখলাম। রাতকানা রোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে 6 থেকে 59 মাস বয়সী দেশের 2 কোটিরও বেশি শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল গত ডিসেম্বরে। তবে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও জাতীয় নির্বাচন সহ নানা কারণে তা পিছিয়ে নির্ধারণ করা হয় 19 জানুয়ারি। ক্যাম্পেইন শুরুর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাপসুলের মান নিয়ে অভিযোগ আসে মন্ত্রণালয়ে। এদিকে ভিটামিন A মেয়াদোত্তীর্ণ নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রহস্য উদ্ঘাটনে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। একটা ওষুধের সাথে আর একটা ক্যাপসুলে একটু গায়ে জোড়া লেগে গেছে, এটা অর্থ যে এই নয় যে ওষুধের ভিতরে যেটা রয়েছে ক্যাপসুলের ভিতরে সেটার মান নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। যদি দেখি যে মানসম্মত না হয়, এটা আমরা ব্যবহারই করব না। বিশেষজ্ঞরা বলছেন, স্পর্শকাতর এই বিষয়টির গাফিলতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে সবার আগে। আমাদের এই শিশু মহল যারাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। যেহেতু প্রকিউরমেন্ট পদ্ধতিতে অনেকগুলি কোম্পানির সাথে তুলনা করে কেনার ব্যবস্থা আছে, যেটা রাষ্ট্রসম্মত PPR অনুযায়ী, সুতরাং এই ব্যাপারে যদি আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায়, তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দ্রুতই ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। খুলনায় এক ব্যবসায়ী সহ 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা তাদের। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিআইবি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় আক্তারের লেদ মেশিনের কারখানায় কাজ করতেন মেহেদি হাসান। বৃহস্পতিবার রাতে কর্মচারী মেহেদি হাসান মেডিকেল এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে শুক্রবার রাতে ট্রাক টার্মিনাল এলাকায় লেদ মেশিনের কারখানার মালিকের বাসায় খোঁজ নেন তারা। সেখানে কারখানার মালিক আক্তার ও কর্মচারী মেহেদির লাশ দেখতে পান স্বজনরা। দুজনের গলায় রশি দিয়ে মারা গেছে, এইটাই শুনছি আমরা, আর কি কিভাবে তা জানি। আমরা যে দেখছি একজন শোয়া আর একজন গলায় গামছা দেওয়া বসে রয়েছে, 2 জন পুরুষ। একজনের বয়স 15-16 হতে পারে, আর একজনের বয়স আমাদের চেয়ে একটু বেশি। শব্দ পাই নাই, আর ওনরা যে কখন রুমে ঢুকছে এটাও আমরা বুঝতে পারিনি। আসে যায় থাকে। এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারা। নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 2 জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ডেড বডি আমরা পেয়েছি, তো আমরা দেখছি আসলে সব আঙ্গিকই আমরা দেখব। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। গত 7 জানুয়ারি সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় বাসা ভাড়া নেন লেদ মেশিন কারখানার মালিক আক্তার। সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম নগরীর একে খান এলাকায় 8টি প্রতিষ্ঠানের গুদামের আগুন 8.5 ঘন্টা পর রাত 1:30টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এতে পুড়ে গেছে সব মালামাল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রামের একে খান এলাকায় অবস্থিত আরএফএল, ইউনিলিভার সহ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঠিক বিকাল 5টায় এখানে আগুনের সূত্রপাত হয়। প্রথমে এলাকাবাসী ও গোডাউন কর্মকর্তা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসকেও আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়। হঠাৎ করে কারেন্ট আগুন লেগে গেছে, এই অবস্থা করে আমরা পানি কাজে নিয়ে আপনার মনে করেন মেশিন নিয়ে উদ্যোগ করে গেছি, কোনো কিছু করতে পারি না। এখানে ফ্রিজ ছিল, টিভি ছিল, আপনার র মেটেরিয়াল ফুড গ্রেন ছিল, চাউল ছিল। এলাকাবাসী জানায় পুকুর ভরাট করে এখানে গোডাউন নির্মাণ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সব একটিতে একটা না একটা পুকুর থাকে, অথচ এখানে 4টা পুকুর ছিল, সেই 4টা পুকুরের মধ্যে একটা পুকুর নেই, সব পুকুর আপনার ভরাট করে ফেলছে। কারখানা কর্তৃপক্ষ জানায় গোডাউনগুলোতে প্রচুর মালামাল ছিল, এ কারণে কোটি কোটি টাকার তাদের ক্ষতি হয়েছে। 12,300 বেল তুলা ছিল, যার মানে পার বেল মূল্য হচ্ছিল 50,000 টাকা, প্রায় 16-17 কোটি টাকার মনে করেন যে আপনার। ফায়ার সার্ভিস জানিয়েছে 6টি ইউনিটের 20টি গাড়ি এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে কি কারণে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তারা। 5 সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী 3 দিনের মধ্যে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিবরণী একটি রিপোর্ট উপস্থাপন করবেন। প্রাথমিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে গোডাউন কর্মকর্তা কর্মচারীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। 8 ঘন্টার মতন আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু যেহেতু এখানে অনেক দূর থেকে আমাদের ওয়াটার সোর্স, এখানে যে ওয়াটারগুলো ছিল সব কমপ্লিট শেষ হয়ে গিয়েছে। শীতকাল আসার সাথে সাথে চট্টগ্রামে প্রতিদিনই ঘটছে আগুন লাগার ঘটনা। স্থাপনাগুলো অনেকটা অরক্ষিত ও আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিজস্ব ব্যবস্থা না থাকার কারণেই আগুন লাগার ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের একে খান এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। ঝিনাইদহে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকা খুলনা রুটের ট্রেন চলাচল বন্ধ। চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ, চলছে কেনা বেচার ধুম। তবে মিঠা পানির তুলনায় সামুদ্রিক মাছের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এই সম্পর্কে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল। শফিক, আপনাকে যেটি বলতে পারি, সকাল বলা যাবে না, ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকা একেবারে জমজমাট হয়ে উঠেছে, সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার ফিশারি ঘাট। আপনি হয়তো আমার পিছনে দেখলেই ক্যামেরার মাধ্যমে আপনাকে যদি দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে অসংখ্য খুচরা এবং পাইকারি বিক্রেতারা এসেছেন শহরের বিভিন্ন যে ছোট আকারে যে বাজারগুলো রয়েছে সেখান থেকে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে এখানে যে সামুদ্রিক মাছ রয়েছে সেই সামুদ্রিক মাছের দাম একটু বেশি বলে তারা জানিয়েছেন। তবে যে মিঠা পানির যে মাছ রয়েছে সে মাছের দাম একটু কম। আমাকে আপনার যদি সামুদ্রিক মাছের দাম বলতে চাই সেক্ষেত্রে কোরাল মাছ প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে প্রায় 500 থেকে 650 টাকা পর্যন্ত, এবং চিংড়ি বিক্রি হচ্ছে মান বেঁধে 450 থেকে 600 টাকা পর্যন্ত। এবং যদিও সামুদ্রিক মাছের মধ্যে ইলিশের দাম একটু কমতি রয়েছে, কারণ তারা বলছেন যে আসলে শীতকালে ইলিশের সরবরাহ বেশি থাকলেও কিন্তু চাহিদা কম, মানুষ ইলিশের স্বাদ কম থাকা ইলিশ খেতে চায় না, সেক্ষেত্রে ইলিশের দাম কমে গেছে বলে তারা জানিয়েছেন। আমি যে মিঠা পুকুরের মাছের কথা বলতে চাই, মিঠা পানির মাছের কথা বলতে সেক্ষেত্রে এখানে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ছোট আকৃতির রুই মাছগুলো 130 থেকে 170 টাকা পর্যন্ত। বড় আকৃতির রুইগুলো কিন্তু একটু দাম বেশি, সেগুলো 200 থেকে আবার 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাতল যদি বলতে চাই, কাতল প্রায় 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মৃগেলও ঠিক একই দামে এখানে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া, লইট্টা সহ বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা তারা জানিয়েছেন এখানে প্রায় সামুদ্রিক প্রায় 40 প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে এবং প্রায় 35 থেকে 40 প্রজাতির মিঠা পানির মাছ এখানে রয়েছে। এবং তারা বলছেন যে এখানে প্রতিদিনই কিন্তু প্রায় 20 কোটি টাকার বেশি মাছ বিক্রি হয়। তবে যে ইলিশের যে মৌসুম থাকে, যে বর্ষাকাল, সেখানে সে সময় কিন্তু অনেক ক্ষেত্রে সে বেচা কেনা প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যায় বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলতে পারি, চট্টগ্রামের এই ফিশারি ঘাটে মোটামুটি সকাল থেকেই জমে ওঠে সব ধরনের মাছের দাম, এবং যদিও সামুদ্রিক মাছের দাম মিঠা পানির মাছের চেয়ে একটু বেশি বলে তারা জানিয়েছেন। এবং এখানে প্রায় 250-এর বেশি আড়তদার রয়েছে, প্রতিদিন কিন্তু প্রায় এখানে এই মৌসুমে প্রায় 20 কোটি টাকার বেশি বেচা কেনা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। শফিক। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনার অভাব আর দুর্বল অর্থনৈতিক
কূটনীতির কারণে চামড়া রপ্তানির বাজারে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। নীতি নির্ধারকরা মনে করছেন সংকট উত্তরণে নীতি কাঠামোর পাশাপাশি পরিবর্তন আনতে হবে মালিক পক্ষের মানসিকতায়ও। তবে বিসিকের সক্ষমতার অভাবেই বিপাকে পড়েছে চামড়া শিল্প, এমন দাবি করে সব সমস্যার সমাধানের নতুন সরকারেই আস্থা রাখছে ট্যানারি মালিকরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। কাঁচামালের সহজলভ্যতার পাশাপাশি মূল্য সংযোজনের হিসেবে কোনো একটি নির্দিষ্ট খাত থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস দেশের চামড়া শিল্প। কিন্তু এ সত্য শুধু কাগজে কলমেই। বাস্তবতা হলো নানা ধরনের পণ্য উৎপাদনে বাংলাদেশ এখন প্রতি মাসে আমদানি করছে প্রায় 50 লাখ বর্গফুট চামড়া। অথচ প্রতি বছর দেশে উৎপাদিত 22 কোটি ঘনফুট চামড়ার প্রায় অর্ধেকই ব্যবহৃত হচ্ছে না রফতানিযোগ্য পণ্য উৎপাদনে, যার পেছনে চামড়ার আন্তর্জাতিক ক্রেতা জোট লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র ছাড়পত্র না থাকাই মূল কারণ। ট্যানারি মালিকরা বলছেন সাভারে নতুন শিল্পনগরী পারত সব সংকট সমাধান করতে, যদিও তাদের দাবি বিসিকের গাফিলতিতে উল্টো সংকট বেড়েছে আরও। হেমায়তপুরে যে চর্মশিল্প এলাকাটাই আছে সেটির ব্যবস্থাপনায় বিসিক সম্পূর্ণ ব্যর্থ। কমপ্লায়েন্স ইস্যু মেনটেন করতে না পারার জন্য, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট ভালোভাবে কাজ করতে না পারার জন্য ইন্ডাস্ট্রিগুলো বিদেশ থেকে চামড়া আমদানি করে তারা ফুডওয়্যার তৈরি করছে এবং সেটা তারা এক্সপোর্ট করছে। বড় বড় শিল্প নগরী করার অভিজ্ঞতা তাদের নেই বলেই কিন্তু আজকে সাভার চামড়া শিল্প নগরী নিয়ে এত অস্থিরতা, জমি রেজিস্ট্রেশন, সিটিপি কস্ট শেয়ার করা, এইগুলো নিয়ে আসলে এই সরকারের সাথে কাজ করা আমি মনে করি সহজ হবে। ফুটওয়্যার এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিগুলো যদি আপনার প্রতিষ্ঠা করা যায় তাহলে আমি মনে করি যে আপনার এক্সপোর্ট গ্রোথ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তবে শিল্পের অনগ্রসরতার পেছনে সরকারের অর্থনৈতিক কূটনীতির ব্যর্থতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি মালিকপক্ষের চিন্তাধারায়ও পরিবর্তন আনার আহ্বান তাদের। প্রপার প্ল্যানিং এবং সরকারের সাপোর্ট এবং অর্থনৈতিক কূটনীতি এটার অভাব। বাইরে যে মার্কেটের অভাব আছে তা না, এটা আমাদের অক্ষমতার জন্য হচ্ছে, সেটাকে দূর করতে হবে। যদি আমরা চামড়াকে থ্রাস্ট সেক্টর মনে হচ্ছে সরকার মনে করছেন, আমিও মনে করি, তাহলে এটা একটা স্বাধীন সংস্থা করে দেওয়াই ভালো হবে। 2021 সালেই চামড়া রপ্তানি থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য রয়েছে বাংলাদেশের। যদিও শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন $3 বিলিয়ন রপ্তানি হলেও তা বিবেচিত হবে বড় সাফল্য হিসেবেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পর্যটন মৌসুমে আশানুরূপ পর্যটক নেই বান্দরবনে। পাহাড়ে প্রচণ্ড শীতের কারণে পর্যটকরা বান্দরবনে কম আসছেন। তবে শীতের প্রকোপ কমলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বান্দরবন প্রতিনিধি এস বাসুদাসের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সবুজ অরণ্যে ঘেরা অপার সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক আসলেও এবার শীতের তীব্রতা বাড়ার কারণে আশানুরূপ পর্যটক আসছে না। জেলার বিভিন্ন পর্যটন স্পট ও হোটেল মোটেল ঘুরে এর সত্যতা মেলে। সাধারণত বছরের এ সময় হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলোতে পর্যটকদের ভিড়ে ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না। অথচ এখন আশানুরূপ পর্যটক না আসায় লোকসান আতঙ্কে আছেন তারা। পর্যটক অনুপস্থিত কারণে আমরা হোটেল মোটেল ব্যবসায়ীগুলো খুব লোকসানের মধ্যে আছে। দিকে এবং ফেব্রুয়ারি মাসে পর্যাপ্ত পর্যটক বান্দরবনে আসবেন বলে আমরা আশাবাদী। তবে শীতের তীব্রতা উপেক্ষা করেও প্রকৃতির মাঝে ঘুরতে আসা পর্যটকরা বলছেন শীতের মাঝে বান্দরবানের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে যে কাউকেই। পার্বত্য জেলা এলাকায় প্রচন্ড শীতের কারণে পর্যটক অনেক কম, তারপর আমরা ফ্যামিলি মিলে ঘুরতে আসছি, জাস্ট অনেক এনজয় করতেছি। খুবই সুন্দর লাগছে বান্দরবনে এসে, খুব এনজয় করছি, ফ্যামিলি নিয়ে আসছি বেড়াতে। প্রথম ফ্রেন্ডে নিয়ে বেড়াতে আসলাম। আজকে অনেক কুয়াশার কারণে কিছু পর্যটক অনেক কম আছে। দয়া করে যারা এখনো এই বান্দরবনের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনারা সবাই অবশ্যই আসবেন। পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। বিশেষ করে পর্যটন স্পটগুলোতে অনেক সময় ওনারা ইনসিকিউরিটিতে ভোগেন, সেই বিষয়গুলো আমরা স্পেশাল কনসিডারেশনে রাখি। আমাদের অলওয়েজ যে মোবাইল নাম্বার আছে, আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার, সেটা মোটামুটি প্রত্যেকটা পর্যটন স্পটে দেওয়া আছে। কারো যদি কোনো জনের প্রবলেম হয় সেই নাম্বারে কথা বললে আমরা সাথে সাথে সেটা সমাধানের চেষ্টা করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীত মৌসুমে বান্দরবানে ঘুরতে আসে প্রায় 50,000 পর্যটক। সময় সংবাদ, বান্দরবান। সুনামগঞ্জের খারচার হাওরে সেচের পানির অভাবে অনাবাদি রয়ে গেছে শত শত একর জমি। যেসব জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে সেখানেও পানির অভাবে জ্বলে যাচ্ছে চারা। এতে বিপাকে পড়েছেন চাষিরা। মূলত গত মৌসুমে কিছু কৃষকের কাছ থেকে পাওনা টাকা
না পেয়ে এবার পানি দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ স্বীকার করল সেচ কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যা সমাধান করে সেচ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএডিসির প্রকৌশলী। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। এ মৌসুমে প্রতি বছর সুনামগঞ্জের খরচার হাওরের এসব জমিতে চাষ হতো বোরো ধান, কিন্তু এবছর পানির অভাবে ফেটে চৌচির শত শত একর জমি। হাতে গোনা যে কয়টি ক্ষেতে ধানের চারা রোপণ করা হয়েছে, পানির অভাবে সেগুলো জ্বলে যাচ্ছে। তাই কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। পানি নেই গিয়া রোয়া লাগাইতেছি, আমরা রোয়া মরিয়া দিতেছে গা 3 মাইল এরিয়ার ভিতরে পারে দিকে 3 কেয়ার লাগাই লইছে বা 4 কেয়ার, আর বাকি সবটাই ক্ষতি। ফুকাইতেছে, ফুকাই হাইটে যাইতেছে, আর এই সাইডে তো ক্ষেত লাগাইতেই পারতেছে না। এবারে সময়ও নাই, পরে লাস্টে লাগাইমু আমরা তো ফাইন নিব গা, বান ভাঙ্গে আবার খালিব, পরে খাসা ধানকে আমরা খাটাইমু। গত মৌসুমে কিছু চাষি সেচের টাকা পরিশোধ না করায় এবার পানি দিতে দেরি হচ্ছে স্বীকার করে সেচ স্কিমের এই সদস্য। অনেক কৃষক আছে, আমরা টাকা পয়সা দিয়েছেন, আমরা দায়িত্ব নিছি, এই জন্য আমরা পানিটা পরে যাচ্ছি। এই বিধানে এখন আমরা পানি দিতেছি, আমরা 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা উত্তোল দিলাই। তবে ফসলের মাঠে সেচ স্কিমের সদস্যদের পানি সরবরাহে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএডিসির সেচ প্রকল্পের এই কর্মকর্তা। পানি দেওয়া হয়নি এই বিষয়টি আমাদের অবগত নেই। যদি আমরা এরকম কোনো তথ্য পাই যে কৃষকদের কাছ থেকে সেচ চাষ আদায়ের পরও কোনো রকম পানি প্রদান করা হয়নি, তাহলে আমরা এই ম্যানেজার এবং স্কিমের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। কৃষকরা যেন যথাসময়ে পানি পায় সেই ব্যবস্থা নিশ্চিত করব। জেলার খরচার হাওরে 6017 হেক্টর আবাদি জমি রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। ঝিনাইদহে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা খুলনা রুটের ট্রেন চলাচল। রেলওয়ে বিভাগ জানায় শুক্রবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। পাশাপাশি রেল লাইনের কিছু অংশ ভেঙে যায়। এতে বন্ধ রয়েছে খুলনা রাজশাহী ঢাকা রুটের ট্রেন চলাচল। পাবনার পাকশী থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় উৎসব আজ। সোহরাওয়ার্দী উদ্যানে সব প্রস্তুতি সম্পন্ন, যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের 70% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। জাতীয় নীতিমালা তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। চামড়া রপ্তানির বিশ্ববাজারে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। নীতি কাঠামোর পাশাপাশি পরিবর্তন দরকার মালিক পক্ষের মানসিকতায়, মত সংশ্লিষ্টদের। এবং খুলনা নগরীর সোনাডাঙ্গায় এক বাসা থেকে জোড়া লাশ উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা পুলিশের। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।